দেখো আজকে আমরা পড়বো সিন্ধু নদী সম্পর্কে। কার সম্পর্কে পড়বো আজকে আমরা? সিন্ধু নদী সম্পর্কে। বোর্ডের দিকে একটু ভালো করে দেখো। এই যে নদীটা, এটা হচ্ছে সিন্ধু নদী। এটা কোন নদী? এটা সিন্ধু নদী। এই নদীটার নাম সিন্ধু নদী। লাল রেখা দিয়ে যে লাইনটা উপর দিয়ে টেনেছি ওটা হচ্ছে সিন্ধু নদী। নদীটা কোথা থেকে উৎপন্ন হয়েছে? উৎপন্ন হওয়া জায়গাটার নাম দেখো। কোথা থেকে উৎপন্ন হয়েছে? নদীর সৃষ্টি কোথা থেকে হয়েছে? বড় লেখাটা কি লেখা আছে? মান সরোবর। মান সরোবরের কাছ থেকে সিনকাবাব হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে। তাহলে কোশ্চেন এখান থেকে ডাইরেক্ট আসতে পারে, সিন্ধু নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? কোশ্চেন বুঝতে পেরেছ? সিন্ধু নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? কি উত্তর লিখবো? কোথা থেকে উৎপন্ন হয়েছে সিন্ধু নদী? তিব্বতের মান সরোবরের কাছে সিনকাবাব হিমবাহ থেকে। তারপরে দেখো নদীটা উত্তর দিকে প্রবাহিত হয়েছে, দিয়ে আমাদের দেশ ভারতে প্রবেশ করেছে। কোথায়? এই ডেমচক বলে একটা জায়গা আছে লাদাখে, ডেমচকের কাছে ভারতে প্রবেশ করেছে। তাহলে এখান থেকে পরের কোশ্চেন হতে পারে, সিন্ধু নদী কোথায় ভারতে প্রবেশ করেছে? কি বললাম প্রশ্নটা? সিন্ধু নদী কোথায় ভারতে প্রবেশ করেছে? কি উত্তর হবে? কোথায় ভারতে প্রবেশ করেছে? ডেমচক বলে একটা জায়গা আছে, সেইখানে ভারতে প্রবেশ করেছে। তারপরে আরো উত্তর দিকে গেছে, এইখানে দেখো কি রয়েছে? নাগা পর্বত। নাগা পর্বত পেরিয়ে পাকিস্তানে প্রবেশ করেছে। তাহলে কোথায় পাকিস্তানে প্রবেশ করেছে সিন্ধু নদী? পরের কোশ্চেনটা বোঝা গেছে। সিন্ধু নদী কোথায় পাকিস্তানে প্রবেশ করেছে? নাগা পর্বতের কাছে। কি সিন্ধু নদী কোথায় মিশেছে? সিন্ধু নদী মিশেছে আরব সাগরে। করাচি বলে একটা শহর আছে পাকিস্তানে, তার কাছে আরব সাগরে মিশেছে। তাহলে সিন্ধু নদী উৎপন্ন হলো কোথায়? তিব্বতের মান সরোবরের কাছে সিনকাবাব বলে একটি জায়গায়। আর মোহনা কোথায়? কোথায় গিয়ে মিশেছে আরব সাগরে। এটা হলো সিন্ধু নদী, যার মোট দৈর্ঘ্য হচ্ছে 2900 কিলোমিটার। অর্থাৎ মান সরোবর থেকে শুরু করে এই যে রাস্তাটা, এই রাস্তাটার মোট দৈর্ঘ্য হচ্ছে 2900 কিলোমিটার। কিন্তু আমাদের দেশে কতখানি আছে? আমাদের দেশে রয়েছে এইটুকু অংশটা, বাকিটা চীনে রয়েছে কিছুটা, আর কিছু রয়েছে পাকিস্তানে। এইটুকু অংশটা হচ্ছে 800 কিলোমিটার। 800 কিলোমিটার একটু বেশি। তাহলে সিন্ধু নদী ভারতে দৈর্ঘ্য কত? পরের কোশ্চেন বোঝা গেছে। সিন্ধু নদীর দৈর্ঘ্য ভারতে কতখানি? ভারতে সিন্ধু নদীর দৈর্ঘ্য 800 কিলোমিটার, আর নদীটার মোট দৈর্ঘ্য হচ্ছে 2900 কিলোমিটার। সিন্ধু উৎপন্ন কোথা থেকে হলো? তিব্বতের মান সরোবরের কাছে সিনকাবাব বলে একটা হিমবাহ আছে, সেখান থেকে উৎপন্ন হয়েছে। ভারতে কোথায় প্রবেশ করেছে? লাদাখের ডেমচকের কাছে ভারতে প্রবেশ করেছে। পাকিস্তানে কোথায় প্রবেশ করেছে? নাগা পর্বত পেরিয়ে। ভালো করে ম্যাপের দিকটা দেখো, নাগা পর্বত পেরিয়ে ভারতে প্রবেশ করেছে। কোথায় গিয়ে মিশেছে? আরব সাগরে গিয়ে মিশেছে। এবার দেখো সিন্ধুর উপনদীগুলোর নাম। সিন্ধুর 5টা উপনদী আছে। কি কি 5টা উপনদী সিন্ধুর? সিন্ধুর উপনদীগুলোর নাম লেখো। কোশ্চেন আসতে পারে সিন্ধুর উপনদীগুলোর নাম লেখো। কি কি উপনদী পাবো? ঝিলাম, চেনাব, রাবি, বিয়াস ও সতলেজ। এই 5টা হচ্ছে সিন্ধু উপনদী। বোঝা গেল? এই 5টা সিন্ধুর উপনদী। তাহলে সিন্ধুর 5টা উপনদীর নাম কি কি হলো? ঝিলাম, চেনাব, রাবি, বিয়াস ও সতলেজ। এর মধ্যে ঝিলাম নদী, এই উপরে যে নদীটা 1 নম্বর দিয়ে যে নদীটাকে ম্যাপে দেখিয়েছি, ঝিলাম নদী উৎপন্ন হয়েছে কাশ্মীরের ভেরিনাগ থেকে। ঝিলাম কোথা থেকে উৎপন্ন হয়েছে? কি বললাম?
ঝিলাম নদী উৎপন্ন হয়েছে কাশ্মীরের ভেরিনাগ থেকে। ঝিলাম উৎপন্ন হয়েছে ভেরিনাগ। ভেরিনাগ থেকে উৎপন্ন হয়েছে ঝিলাম। তারপরে চেনাব কোথায় উৎপন্ন হয়েছে? চেনাব উৎপন্ন হয়েছে বারালাচা গিরিপথের কাছে। চেনাব উৎপন্ন হয়েছে বারালাচা গিরিপথ। বারালাচা গিরিপথের কাছে চেনাব উৎপন্ন হয়েছে। দেখো ঝিলাম আর চেনাব এই দুটো নদী মিলিত হয়েছে একটা জায়গা, সেই জায়গাটার নাম কি? যেখানে ঝিলাম আর চেনাব মিলিত হয়েছে, এই যে অংশটা এখানে মিলিত হয়েছে তো ঝিলাম নদী আর চেনাব নদী, এর নাম কি? এর নাম হচ্ছে ঝাং। জায়গাটা পাকিস্তানে রয়েছে। কোথায় মিলিত হয়েছে? ঝাং প্রদেশে। তারপরে হচ্ছে রাবি। রাবি কোথা থেকে উৎপন্ন হয়েছে? রাবি উৎপন্ন হয়েছে রোটাং পাস থেকে। রাবি নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? রোটাং পাস। রাবি উৎপন্ন হয়েছে রোটাং পাস গিরিপথের কাছ থেকে। আচ্ছা এদিকে দেখো এবার ঝিলাম আর চেনাব এই দুটো নদী মিলিত হয়েছে ঝাং প্রদেশের কাছে। তারপরে রাবি উৎপন্ন হয়েছে রোটাং পাসের কাছে। পরবর্তীকালে রাবি এসে আবার চেনাবের সঙ্গে মিলিত হয়েছে। এই যে জায়গাটা দেখছো এখানে এসে মিলিত হয়েছে চেনাবের সাথে। তার নিচে রয়েছে বিয়াস, 4 নম্বর নদীটা। বিয়াস উৎপন্ন হয়েছে বিয়াস কুণ্ড থেকে। বিয়াস নদী কোথা থেকে সৃষ্টি হয়েছে? বিয়াস কুণ্ড বলে একটা জায়গা, সেখান থেকে বিয়াস নদী উৎপন্ন হয়েছে। হয়ে বিয়াস নদীটা মিশেছে শতদ্রু নদীর সাথে হরিক বলে একটা জায়গাতে। দেখো জায়গা লিখেছি না হরিক, কোথায় মিশেছে? হরিক বলে একটি জায়গাতে। এবার দেখো শতদ্রু নদী। শতদ্রু নদী উৎপন্ন হয়েছে রাক্ষসতাল বলে একটা জায়গাতে। এই যে রাক্ষসতাল লিখেছি না তিব্বতের, এইখান থেকে উৎপন্ন হয়েছে। উৎপন্ন হয়ে হরিক নামক জায়গায় মিশেছে বিয়াসের সঙ্গে, দিয়ে পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে, দিয়ে মিলিত হয়েছে চিনাবের সাথে। এই 5টা নদী, এটা এই জায়গাটার নাম হচ্ছে ভাওয়ালপুর। ভাওয়ালপুর এটাও পাকিস্তানে। কোথায় মিলিত হয়েছে? ভাওয়ালপুরে। তাহলে ওখানে গিয়ে 5টা নদী একসাথে মিশে গেল, তখন নদীটার নাম হলো পঞ্চনদ। তারপরে পঞ্চনদ পরে গিয়ে সিন্ধুর সাথে মিলিত হয়েছে। বোঝা গেল? আর এই হরিক নামক জায়গা থেকে একটা খাল কাটা হয়েছে। এই যে লাল লাইনটা কেটেছি আমরা, এটা হচ্ছে ইন্দিরা গান্ধী খাল, ভারতের সব থেকে বড় খাল। কোশ্চেন এখান থেকে ডাইরেক্ট আসতে পারে, ভারতের সব থেকে বড় খালের নাম কি? ভারতের সব থেকে বড় খালের নাম কি হলো? ভারতের সব থেকে বড় খালের নাম হচ্ছে ইন্দিরা গান্ধী খাল। রাজস্থানের মরু অঞ্চলে এই খালের সাহায্যে জলসেচ করা হয়। বোঝা গেছে? ভারতের সব থেকে বড় খালটার নাম কি হলো? ইন্দিরা গান্ধী খাল। খালটা কোথা থেকে কাটা হয়েছে? হরিকপুর একটা জায়গা আছে পাঞ্জাবের, সেখান থেকে খালটা খনন করা হয়েছে। রাজস্থানের মরু অঞ্চলে জলসেচ করা হয়। এখান থেকে অনেকগুলো ছোট ছোট কোশ্চেন আসে, সবকটাকে একসঙ্গে লিখলে বড় কোশ্চেন এসে যাবে। সিন্ধু নদীর গতিপথ, কোশ্চেনগুলো আবার একবার বোঝো। সিন্ধু নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? প্রথম কোশ্চেন বলেছিলাম সিন্ধু নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? সিন্ধু নদী উৎপন্ন হয়েছে তিব্বতের কৈলাস রেঞ্জের মানসরোবরের কাছে সিনকাবা হিমবাহ থেকে। কোথা থেকে উৎপন্ন হয়েছে? মানসরোবরের কাছে সিন্ধু নদী উৎপন্ন হয়েছে সিনকাবা থেকে। তারপরে উত্তর দিকে প্রবাহিত হয়েছে, ডেমচক বলে একটি জায়গায় ভারতে প্রবেশ করেছে। তারপরে লাদাখ কেন্দ্রশাসিত প্রদেশের উপর দিয়ে প্রবাহিত হয়ে নাগা পর্বত পেরিয়ে পাকিস্তানে প্রবেশ করেছে। তারপর দেখো আবার দক্ষিণ দিকে বেঁকে গেছে নদীটা, দক্ষিণ দিকে বেঁকে প্রবাহিত হয়ে আরব সাগরে মিশেছে। করাচির কাছে আরব সাগরে মিশেছে। বোঝা গেল? এটা হচ্ছে। এবার সিন্ধু নদীর মোট দৈর্ঘ্য কত? এখান থেকে প্রশ্ন ডাইরেক্ট আসে। সিন্ধু নদীর মোট দৈর্ঘ্য 2900 কিলোমিটার।
কিন্তু ভারতে এই নদীটার দৈর্ঘ্য মাত্র 800 কিলোমিটার। লাদাখ প্রদেশে রয়েছে, মাত্র 800 কিলোমিটার রয়েছে ভারতে। সিন্ধুর কটা উপনদী? সিন্ধুর উপনদী কটা দেখা যাচ্ছে না বলে? কটা উপনদী? 5টা উপনদী। কি নাম উপনদীগুলোর? ঝিলাম, চেনাব, রাবি, বিয়াস ও সতলেজ। এখান থেকে ডাইরেক্ট প্রশ্ন আসতে পারে, সিন্ধুর উপনদীগুলোর নাম লেখো। 2 নম্বরের কোশ্চেন আসতেই পারে, সিন্ধুর উপনদীগুলির নাম লেখো। উপনদীগুলির নাম লেখো। তাহলে এই 5টা নদীর নাম লিখতে হবে। বোঝা গেল? এই 5টা নদীকে একসাথে বলা হয় পঞ্চনদ। সিন্ধুরে যে 5টা উপনদী রয়েছে, এই 5টা উপনদীকে একসাথে বলা হয় পঞ্চনদ। তার মধ্যে এবার দেখো ঝিলাম নদী। ঝিলাম কোথা থেকে উৎপন্ন হয়েছে? ঝিলাম উৎপন্ন হয়েছে ভেরিনাগ থেকে। ঝিলাম নদীটা কোথা থেকে উৎপন্ন হয়েছে? ভেরিনাগ থেকে, দিয়ে পশ্চিম দিকে পাকিস্তানে প্রবেশ করে গেছে। তারপরে চেনাব নদী। চেনাব নদী উৎপন্ন হয়েছে বারালাচা গিরিপথের কাছ থেকে, এটাও পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে। দিয়ে ঝাং প্রদেশের কাছে চেনাব আর ঝিলাম মিলিত হয়েছে। বোঝা গেল? তারপরে রাবি নদী। রাবি নদী উৎপন্ন হয়েছে রোটাং পাসের থেকে, এটাও পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে, গিয়ে চেনাবের সাথে মিলিত হয়েছে। তারপরে বিয়াস নদী। বিয়াস নদী উৎপন্ন হয়েছে বিয়াস কুণ্ড থেকে, সেটাও পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে, দিয়ে তোমার শতদ্রু নদীর সাথে, সতলেজ নদী বা শতদ্রু নদীর সাথে মিশেছে হরিক বলে নামক একটি জায়গাতে, দিয়ে পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে এই ভাগলপুর নামক জায়গায় চেনাবের সাথে মিলিত হয়েছে। চেনাব হলো সিন্ধুর সব থেকে বড় উপনদী। সিন্ধুর সব থেকে বড় উপনদীর নাম কি? সিন্ধুর বড় উপনদী, দীর্ঘতম উপনদী। সিন্ধুর দীর্ঘতম উপনদীর নাম কি? সিন্ধুর দীর্ঘতম উপনদীর নাম হচ্ছে চেনাব। তারপরে শতদ্রু নদী বা সতলেজ নদী। সতলেজ নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? রাক্ষসতাল বলে একটি জায়গা থেকে, হ্রদ থেকে। এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে, ঝিলাম নদী কোথায় উৎপন্ন হয়েছে লেখো, বা কোন জায়গা থেকে ঝিলাম নদী উৎপন্ন হয়েছে। কোশ্চেন বোঝা যাচ্ছে তো? কোশ্চেন আসতে পারে চেনাব নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে। কোশ্চেন আসতে পারে ঝিলাম ও চেনাব কোনখানে মিলিত হয়েছে। রাবি নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে। সব আলাদা আলাদা প্রশ্ন, অনেক প্রশ্ন আছে এখান থেকে। ম্যাপে দেখো আর বোঝার চেষ্টা করো, প্রত্যেকটা প্রদেশ লেখা রয়েছে বোর্ডেতে। ঝিলাম উৎপন্ন হয়েছে কোথা থেকে? পরের প্রশ্ন যদি আসে জিজ্ঞাসা করি ঝিলাম নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে, কি উত্তর আসবে? ঝিলাম উৎপন্ন হয়েছে ভেরিনাগ থেকে। চেনাব নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? বারালাচা গিরিপথ থেকে। রাবি নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? রাবি উৎপন্ন হয়েছে রোটাং পাস বলে একটা গিরিপথের কাছ থেকে। বিয়াস নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? বিয়াস নদী উৎপন্ন হয়েছে বিয়াস কুণ্ড বলে একটি জায়গা থেকে। শতদ্রু নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? রাক্ষসতাল বলে একটি জায়গাতে। এখান থেকে ইন্দিরা গান্ধী খালটা দেখে রাখো। ভারতের দীর্ঘতম খালের নাম কি? ভারতের দীর্ঘতম খালের নাম কি? যদি কোশ্চেন জিজ্ঞাসা করি ভারতের দীর্ঘতম খালের নাম কি, উত্তর লিখবে ইন্দিরা গান্ধী খাল। ভারতের দীর্ঘতম খালের নাম ইন্দিরা গান্ধী খাল। কোশ্চেনটা বোঝো, ভারতের দীর্ঘতম খালের নাম কি? উত্তর কি হবে? ইন্দিরা গান্ধী খাল। ভারতের দীর্ঘতম খালের নাম ইন্দিরা গান্ধী খাল। কোথা থেকে খালটা কেটেছি আমরা? এই হরিক বলে একটি জায়গা থেকে খালটা কেটেছি। খালটা গেছে কোথায়? রাজস্থানের মরু অঞ্চলে। সেখানে জলসেচ করা হয়, যে কৃষিকাজ করা হয়। এই খালটা না থাকলে রাজস্থানের কৃষিকাজ হতো না। বোঝা গেল? এবার এখান থেকে একটা কোশ্চেন আছে, সিন্ধুর দীর্ঘতম উপনদীর নাম কি? সিন্ধুর সব থেকে বড় দীর্ঘতম উপনদী, লম্বায় সব থেকে বড় কোন উপনদীটা? কোশ্চেন কি বললাম? সিন্ধুর দীর্ঘতম উপনদীর নাম কি? দীর্ঘতম উপনদীর নাম কি? কি উত্তর লিখবে? সিন্ধুর দীর্ঘতম উপনদীর নাম কি হবে? চেনাব। সিন্ধুর দীর্ঘতম উপনদীর নাম চেনাব।
বোঝা গেছে? এখান থেকে আর একটা জিনিস জেনে রাখো, সেটা হচ্ছে সিন্ধু জল চুক্তি। ভারত আর পাকিস্তানের মধ্যে 1960 সালে একটা চুক্তি হয়, সেটা হচ্ছে সিন্ধু জল চুক্তি। অর্থাৎ সিন্ধু ও তার উপনদীগুলোর জল কে ব্যবহার করবে, কোন দেশ কি পরিমাণ ব্যবহার করবে, সেই নিয়ে একটা চুক্তি হয় 1960 সালে। 1960 সালে ঘটছে সিন্ধু জল চুক্তি। কবে ঘটছে সিন্ধু জল চুক্তি? 1960 সালে। কাদের মধ্যে হচ্ছে চুক্তিটা? ভারত এবং পাকিস্তানের মধ্যে, কারণ এই নদীগুলো ভারত এবং পাকিস্তানের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। তাহলে সিন্ধু জল চুক্তি কাদের মধ্যে ঘটছে? ভারত এবং পাকিস্তান। এই চুক্তিতে কি বলা হচ্ছে, এই যে উপরের দিকে যে নদী, সিন্ধুটাকে ধরে নাও, উপরের দিকে সিন্ধুটাও আছে, তাই তো? তাহলে সিন্ধু, ঝিলাম ও চেনাব, এই তিনটে নদীর জল পাকিস্তান ব্যবহার করবে। কোন তিনটে নদীর জল পাকিস্তান ব্যবহার করবে? সিন্ধু, ঝিলাম আর চেনাব, এই তিনটে নদীর জল কারা ব্যবহার করবে? পাকিস্তান। আর আমাদের দেশ ভারত কোন তিনটে নদীর জল ব্যবহার করবে? আমাদের দেশ ব্যবহার করবে রাবি, বিয়াস আর সতলেজ, এই তিনটে নদীর জল ভারত ব্যবহার করবে। আর উপরের তিনটে নদীর নাম অর্থাৎ সিন্ধু, ঝিলাম, চেনাব, এই তিনটে নদীর জল কে ব্যবহার করবে? পাকিস্তান। কবে এই চুক্তিটা হয়েছিল? 1960 সালে। নাম কি চুক্তিটার? সিন্ধু জল চুক্তি। আরেকবার রিভিশন করি। সিন্ধু নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? বোর্ড দেখে দেখে বলো, সিন্ধু নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? তাহলে মানসরোবরের কাছে সিনকাবাব হিমবাহ থেকে। মানসরোবরের কাছে সিনকাবাব হিমবাহ থেকে, তাই তো? সিন্ধু নদী কোথায় ভারতে প্রবেশ করেছে? কোন জায়গায় ভারতে প্রবেশ করেছে? কোন জায়গায়? টেমচকের কাছে ভারতে প্রবেশ করেছে। প্রশ্ন হয়ে যাচ্ছে তো, সিন্ধু নদী কোথায় ভারতে প্রবেশ করেছে? উত্তর কি হবে? লাদাখের টেমচক জায়গায়। তারপরে কোশ্চেন আসতে পারে, সিন্ধু নদী কোথায় পাকিস্তানে প্রবেশ করেছে? বোর্ডের দিকে দেখো, পাকিস্তানে যাচ্ছে কোন জায়গাতে? নাগা পর্বত পেরিয়ে। বোঝা গেল? সিন্ধু কোথায় গিয়ে মিশছে? সিন্ধুর মোহনা কোথায়? কি ছিল এইখানটাতে? কোন সাগর ছিল? আরব সাগর। তাহলে সিন্ধুর মোহনা কোথায়? আরব সাগর। সিন্ধু কোথায় গিয়ে মিশছে? আরব সাগরে। কোথা থেকে উৎপন্ন হচ্ছে? সিন্ধু নদী কোথা থেকে উৎপন্ন হচ্ছে? মানসরোবর থেকে। সিন্ধুর উপনদীগুলোর নাম কি? ঝিলাম, চেনাব, রাবি, বিয়াস ও সতলেজ। তার মধ্যে সব থেকে লম্বা কোনটা? সিন্ধুর কোন নদীটা সব থেকে বড়? সিন্ধু সব থেকে বড় নদীটার নাম চেনাব। এই তো লিখে দিয়েছি, দেখো বোর্ডে। সিন্ধু সব থেকে বড় নদীটার নাম কি? চেনাব। সিন্ধু সব থেকে বড় নদীর নাম চেনাব। এবার সিন্ধুর উপনদীগুলো কোথা থেকে উৎপন্ন হয়েছে? ঝিলাম নদী। লিখেছো তো খাতায়? কোথা থেকে উৎপন্ন হয়েছে? ঝিলাম। ঝিলাম উৎপন্ন হয়েছে ভেরিনাগ থেকে। ঝিলাম কোথা থেকে উৎপন্ন হয়েছে? ভেরিনাগ থেকে। চেনাব কোথা থেকে উৎপন্ন হয়েছে? বারালাচা গিরিপথের কাছ থেকে। তারপরে রাবি নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? রোটাং পাস নামক গিরিপথের কাছ থেকে। বিয়াস কোথা থেকে উৎপন্ন হয়েছে? বিয়াস কুণ্ড থেকে। তারপরে সতলেজ কোথা থেকে উৎপন্ন হয়েছে? রাক্ষসতাল থেকে, তাই তো? এই পাঁচটা নদী কোথায় গিয়ে মিশেছে? এই পাঁচটা নদী, সিন্ধু যে পাঁচটা উপনদীর মিলন ঘটেছে কোন জায়গায়? ভাগলপুর নামক জায়গায়, পাকিস্তানেতে। বোঝা গেল? ভারতের দীর্ঘতম খালের নাম কি?
ইন্দিরা গান্ধী খাল, তাই তো? কোথা থেকে খালটা কেটেছি আর কত দূর নিয়ে গেছি? হরিণ নামক জায়গা থেকে খালটাকে কাটা হয়েছে। আর কোথায় জলসেচ করা হয় এই খালের সাহায্যে? রাজস্থানের মরু অঞ্চলে। কোথায় জলসেচ করা হয়? রাজস্থানের মরু অঞ্চলে। সিন্ধু জল চুক্তি কবে ঘটে? 1960 সালে। তাদের মধ্যে? ভারত আর পাকিস্তানের মধ্যে। কি বলা হয় ওই চুক্তিতে? চুক্তিতে কি বলা হয়েছিল? সিন্ধু, ঝিলাম ও চেনাব এই তিনটে নদীর জল পাকিস্তান ব্যবহার করবে আর ভারত ব্যবহার করবে রাবি, বিয়াস ও শতদ্রু নদী বা সতলেজ নদী। সতলেজ নদীর আরেক নাম হচ্ছে শতদ্রু নদী। এই তিনটে নদীর জল কে ব্যবহার করবে? ভারত ব্যবহার করবে। বোঝা গেল? তাহলে সিন্ধু আর সিন্ধুর উপনদীগুলোর গতিপথ দেখতে পাচ্ছ তো বোর্ডেতে? সবকটাই বোঝা গেছে? সিন্ধুর উপনদীগুলোর নাম কি কি উপনদী? 5টা উপনদীর কি নাম? ঝিলাম, চেনাব, রাবি, বিয়াস ও সতলেজ। সিন্ধুর 5টা নদী কি কি হলো? উপনদী কি কি? আরেকবার পড়ো। ঝিলাম, চেনাব, রাবি, বিয়াস ও সতলেজ। তার মধ্যে সবথেকে লম্বা কোনটা, দীর্ঘতম কোনটা? সিন্ধু দীর্ঘতম উপনদী হচ্ছে চেনাব। আর একটা জিনিস জেনে রাখো, কাশ্মীর আমাদের শ্রীনগর যে শহরটা আছে কাশ্মীরের, খুব সুন্দর একটা শহর, সেই শ্রীনগর শহরটা হচ্ছে ঝিলাম নদীর তীরে অবস্থিত। বুঝতে পারলে? কাশ্মীরের শ্রীনগর বলে যে শহরটা, সেটা কোন নদীর তীরে? কি বললাম? শ্রীনগর কোন নদীর তীরে? ঝিলাম নদীর তীরে। ঝিলাম নদীর তীরে কোন শহর রয়েছে? শ্রীনগর। কোশ্চেন আসতে পারে শ্রীনগর কোন নদীর তীরে? ঝিলাম নদীর তীরে। দেখতে পারবে তো যদি কোশ্চেন আসে? তাহলে সিন্ধু নদী সম্পর্কে আজকে আমরা পড়লাম। সিন্ধু নদীর মোট দৈর্ঘ্য কত? সিন্ধু নদীর মোট দৈর্ঘ্য 2900 কিলোমিটার। ভারতে কতখানি আছে? ভারতে রয়েছে 800 কিলোমিটার। ধরুন একটুখানি অংশ রয়েছে আমাদের দেশে, বেশিরভাগ অংশটাই রয়েছে পাকিস্তানে, আর কিছুটা রয়েছে চীনের তিব্বত প্রদেশে। বোঝা গেল? ভারতের দীর্ঘতম খালের নাম কি? ইন্দিরা গান্ধী খাল। সিন্ধুর দীর্ঘতম উপনদীর নাম কি? সিন্ধু দীর্ঘতম উপনদী বলো। সিন্ধু দীর্ঘতম উপনদী চেনাব। সিন্ধু জল চুক্তি কবে হয়? 1960 সালে। সিন্ধু নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? উৎপন্ন কোথা থেকে হয়েছে? মানসরোবরের কাছে সিমকাবা হিমবাহ থেকে। বোঝা গেল? সিন্ধু কোথায় গিয়ে মিশেছে? বলো, সিন্ধু কোথায় গিয়ে মিশেছে? সিন্ধু মিশেছে আরব সাগরে। এই জায়গাটায় মিশেছে না? বলেছিলাম না এখানে কি আছে? আরব সাগর। তাহলে বলতে পারছো না কেন? সিন্ধু কোথায় গিয়ে মিশেছে? সিন্ধু মিশেছে আরব সাগরে। উৎপন্ন কোথা থেকে হয়েছে? মানসরোবরের কাছে সিমকাবা হিমবাহ থেকে। প্রথমে কোন দিকে গেছে? উত্তর দিকে। তারপরে নাগা পর্বত পেরিয়ে দক্ষিণ দিকে বেঁকে গেছে। বুঝতে পারলে? প্রথমে নদীটা কোন দিকে গেছে? উত্তর দিকে গেছে বা উত্তর পশ্চিম দিকে গেছে, তারপর বেঁকে দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে। ভারতে কোথায় প্রবেশ করেছে? সিন্ধু নদী কোথায় ভারতে প্রবেশ করেছে? বড় ডেম চক করে না জায়গায় ভারতে প্রবেশ করেছে। ভারতে কোথায় প্রবেশ করছে? এখান থেকে যদি আমরা যাই, কোথায় ভারতে ঢুকবো? এই জায়গাটায় ঢুকছি না? এই জায়গাটার নাম কি? ডেমচক। সিন্ধু কোথায় ভারতে প্রবেশ করছে? ডেমচকের কাছে। পাকিস্তানে কোথায় প্রবেশ করছে? ডেমচক থেকে যাচ্ছে নদীটা, যেতে আবার এইখানে আসলো, এসে নাগা পর্বতটা পেরোলো, পেরিয়ে তবে না পাকিস্তানে প্রবেশ করলো। তাহলে কোথায় পাকিস্তানে প্রবেশ করলো? নাগা পর্বত পেরিয়ে। বোঝা গেছে? কোথায় ভারতে প্রবেশ করছে? ডেমচকের কাছে। কোথায় পাকিস্তানে প্রবেশ করছে? নাগা পর্বত পেরিয়ে। সিন্ধুর কটা উপনদী?
পাঁচটা। কি কি পাঁচটা? ঝিলাম, চেনাব, রাবি, বিয়াস, সতলেজ, এই হচ্ছে পাঁচটা উপনদী। এই পাঁচটা উপনদীর মধ্যে সব থেকে লম্বা কোনটা? সব থেকে লম্বা হচ্ছে চেনাব। বোঝা গেল? আচ্ছা, এবার বলো আমাকে উপনদীগুলো কে কোথা থেকে উৎপন্ন হয়েছে? কোন উপনদীটা কোথা থেকে উৎপন্ন হয়েছে? ঝিলাম কোথা থেকে উৎপন্ন হচ্ছে? ভেরিনাথ থেকে। চেনাব কোথা থেকে উৎপন্ন হচ্ছে? চেনাব উৎপন্ন হচ্ছে বারালাচা গিরিপথের কাছে। তারপরে রাবি কোথা থেকে উৎপন্ন হচ্ছে? রোটাং পাসের কাছ থেকে। বিয়াস কোথা থেকে উৎপন্ন হচ্ছে? বিয়াস কুণ্ড থেকে। সতলজ কোথা থেকে উৎপন্ন হচ্ছে? সতলেজ কোথা থেকে উৎপন্ন হচ্ছে? রাক্ষসতালের কাছে, তাই তো? এটাও কৈলাসের যে কাছে রাক্ষসতাল বলে একটা হ্রদ আছে, সেখান থেকে উৎপন্ন হচ্ছে। এই হলো সিন্ধুর পাঁচটা প্রধান উপনদী। বোঝা গেল? তাহলে সিন্ধুর মোট দৈর্ঘ্য কত? 2900 কিলোমিটার। ভারতের দৈর্ঘ্য কত? ভারতের দৈর্ঘ্য 800 কিলোমিটার। তাহলে সিন্ধু নদী সম্পর্কে যদি লিখতে বলে কি লিখবো? খাতায় কোশ্চেন নোট করো, সিন্ধু নদীর গতিপথ লেখো। কোশ্চেন দিলাম, এবার খাতায় লেখো কোশ্চেনটার উত্তরও লেখো। বড় কোশ্চেন, সিন্ধু নদীর গতিপথ লেখো। সিন্ধু নদী সম্পর্কে আমরা যা যা পড়লাম এবার আমাদেরকে সব লিখতে হবে। কোশ্চেনটা কি দিলাম? 4 নম্বরে কোশ্চেন, সিন্ধু নদীর গতিপথ লেখো। এটা 4 নম্বরে কোশ্চেন ও 5 নম্বরে আসতে পারে। সিন্ধু নদীর গতিপথ লেখো। সিন্ধু নদীর গতিপথ লেখো। কি লিখবো? উত্তরটা কি লিখতে শুরু করবো বলো? আমি আগে তো হেডিং করবো, তাই তো? হেডিং করবো কি? সিন্ধু নদী। কি লিখবো? এর বিবরণ লিখবো। কিভাবে শুরু করব? সিন্ধু নদী তিব্বতের মানসরোবরের কাছে সিনকাবা হিমবাহ থেকে উৎপন্ন হয়ে উত্তর দিকে প্রবাহিত হয়ে ডেমচকের কাছে ভারতে প্রবেশ করেছে। তারপর আরো উত্তরে প্রবেশ করে নাগা পর্বত পেরিয়ে পাকিস্তানে প্রবেশ করেছে। তারপর দক্ষিণ দিকে বেঁকে আরব সাগরে মিশেছে। এই নদীটার মোট দৈর্ঘ্য 2900 কিলোমিটার এবং ভারতে এর দৈর্ঘ্য প্রায় 800 কিলোমিটার। বোঝা গেল? সিন্ধুর উল্লেখযোগ্য উপনদীগুলি হলো ঝিলাম, তারপরে চেনাব, রাবি, বিয়াস ও সতলেজ। বোঝা গেল? তারপরে প্যারাগ্রাফ করবে। প্যারাগ্রাফ করে কি লিখবে? ঝিলাম নদীটি ভেরিনাথ থেকে উৎপন্ন হয়েছে, শ্রীনগর এই নদীর তীরে অবস্থিত। তারপরে কি হেডিং করবে? চেনাব নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? বারালাচা গিরিপথের কাছে উৎপন্ন হয়েছে, পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে এবং ঝাম প্রদেশের কাছে ঝিলামের সাথে মিলিত হয়েছে। তারপরে আবার হেডিং করবে, প্যারা করে হেডিং করবে। কি করবে? ঝিলাম হলো, চেনাব হলো, তারপরে রাবি কোথা থেকে উৎপন্ন হয়েছে? রোটাং পাস থেকে উৎপন্ন হয়েছে এবং পশ্চিম দিকে প্রবাহিত হয়ে পাকিস্তানে প্রবেশ করেছে ও চেনাব নদীর সাথে মিলিত হয়েছে। তারপরে বিয়াস হেডিং করবে। এই নদীটা বিয়াস কুণ্ড থেকে উৎপন্ন হয়েছে এবং হরিপুরে একটি জায়গায় সতলেজ নদীর সাথে মিলিত হয়েছে। তারপর সতলেজ নদী বলে হেডিং করবে। এই নদীটা রাক্ষসতাল থেকে উৎপন্ন হয়েছে, পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে, ভাগলপুরের কাছে চেনাব নদীর সাথে মিলিত হয়েছে। এইখানেই 5টা নদী মিলনের পর যে নদীটি সৃষ্টি হয়েছে তার নাম পঞ্চনদ। পরে এই নদীটি সিন্ধুর সাথে মিলিত হয়েছে। এবার প্যারাগ্রাফ করবে। কি লিখবে সেখানে? সিন্ধুর বৃহত্তম উপনদী হলো চেনাব। 1960 সালে ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু জল চুক্তি হয়েছিল। এই চুক্তি অনুসারে সিন্ধু, ঝিলাম এবং চেনাব নদীর জল ব্যবহার করবে পাকিস্তান, রাবি, বিয়াস ও সতলেজ নদীর জল ব্যবহার করবে ভারত। এই পুরোটাই লিখতে হবে, তবে গিয়ে পুরো নাম্বার পাবে। বোঝা গেছে তো? এটাই পরের দিনের পড়া সিন্ধু নদীর গতিপথ।